টু সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল। এখানে পার্সোনাল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও নিয়ে আমি আসি। প্রতিটি ভিডিওই কিন্তু কমপ্লিটলি এডুকেশনাল পারপাসে বানানো। এই চ্যানেল থেকে কোনো কোর্স অফার করা হয় না। আমি কোনো স্টক রেকমেন্ডেশন করি না। হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপ, ট্রেডিং অ্যাপ বা ইন্ডিকেটর, মোবাইল নাম্বার বা মেসেজ প্রোভাইড করি না। আমার ভিডিওতে আলোচনা করা স্টকে কেউ ইনভেস্ট করে লাভ বা লোকসান করলে সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল কোনোভাবেই তার দায়বদ্ধতা নেবে না। শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে মার্কেট রিস্ক নিতেই হবে। যেই নিজস্ব ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে আলোচনা করবার পর ট্রেডিং বা ইনভেস্ট করার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে। এখন কথা কম বলে আসল টপিকসটাকে শুরু করি। যে পোর্শনটুকু আমাদের দেখার দরকার সেটা হলো যে এই যে জায়গাটা, এই জায়গাটাতে এ পয়েন্ট একটা মার্কিং করেও নিয়েছি যে স্টক প্রাইস কিন্তু উপরের দিকে উঠছিল। উপরের দিকে উঠছিল মানে এই জায়গাতে যদি আমরা দেখি যে এরকমভাবে স্টক প্রাইসটা কিন্তু উপরের দিকে উঠছিল, ঠিক আছে। তার মানে এখানে স্টক আপ ট্রেন্ডিং ছিল, টুকটাক দুটো একটা হুইপসও দেখা গেছে, কিন্তু দুটো একটা নিচের দিকে বা আপস অ্যান্ড ডাউনস থাকলেও স্টক প্রাইস কিন্তু গ্র্যাজুয়ালি উপরের দিকে উঠেছে, ঠিক আছে। এবার উঠতে উঠতে যেটা দেখা গেছে, আলোচনার জায়গাটাতে যাই, বহুবার দেখা গেছে যে কি আমরা দেখেছিলাম যে বারবার বলা হয় বা আমাদেরকে যেগুলো কপি বুক শেখানো হয় সেটা হচ্ছে যে একটা যদি এমন একটা জায়গা পাওয়া গেল যে যে জায়গাটাকে আমরা বলছি কনসলিডেশন, কনসলিডেশন ফিল্ড বা কনসলিডেশন এরিয়া, যে জায়গাটাকে আমরা বলছি এই কনসলিডেশন এরিয়ার বাইরে যদি মানে বড় ভলিউমেতে একটা বড় ক্যান্ডেল তৈরি হয়, এটা ডে চার্ট, মানে প্রাইস আপস অ্যান্ড ডাউনস করতে করতে এই জায়গাতেই ঘুরছিল, মানে এখানে একটা সলিড কনসলিডেশন ছিল দেখতে পাওয়া যাচ্ছে। তার মানে এখানে কি দেখা যাচ্ছে, এখানে একটা নর্মাল ব্রেকআউট দেখা গেছে, আফটার কনসলিডেশন ব্রেকআউট, আফটার কনসলিডেশন ব্রেকআউট আপ, আফটার কনসলিডেশন ব্রেকআউট আপ, এটা হয় স্বাভাবিক। সুতরাং এক্সপেক্টেড এটা উপরের দিকে যাবে, তো এক্সপেক্টেড ওপরের দিকে যাবে, এইভাবেই প্রাইস তো উপরের দিকে যায়, কিছুটা উপরে ওঠে, কনসলিডেট করে, আবার উপরের দিকে যতটুকু হোক যায়, তারপর আবার কনসলিডেট করে, আবার উপরের দিকে যায়, আবার কোথাও কনসলিডেট করে, কোথাও কারেক্টিভ ওয়েভ আসে, একটা বা দুটো কারেক্টিভ ওয়েভের পর আবার উপরের দিকে যায়। তো এই জায়গাতে এখানে এটাকে ব্রেকআউট, মানে যেভাবেই এটাকে জাজমেন্ট করা হোক না কেন এটা ব্রেকআউট। এবং যারা নিচের দিকে প্রাইস, নিচের প্রাইসে যারা স্টকটাকে বাই করেছে তারা কিন্তু এই জায়গায় কিছুতেই ছাড়বার কোনো লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। তো এখন তো সাইবার মানডে সেল চলছে, সেই কারণের জন্য বারবার অ্যাডভার্টাইজ আসছে, কারণ এটা ট্রেডিং ভিউয়ের ফ্রি প্ল্যাটফর্ম, এবং যারা ফ্রি প্ল্যাটফর্মে কাজ করতে চায় তাদের জন্যই ফ্রি প্ল্যাটফর্মটা দেখানো, যে তিনটে মাত্র ইন্ডিকেটারকে ইউজ করে আমরা কিভাবে ট্রেডিং ডিসিশন নিতে পারি। তো আজকে আমি যেটা দেখাতে চাইছি যে এই ধরনের ব্রেকআউটে, যেটা আমাদের কপি বুক ব্রেকআউট এর আগে পর্যন্ত দেখানো হয়েছে বা শেখানো হয়েছে, এই কপি বুক ব্রেকআউটে এখানে কিন্তু যে ইন্ডিকেটারগুলো দেখা যাচ্ছে, কার্ভ লাইনগুলো, এগুলো কিন্তু এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, এবং এই এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে কিন্তু কোনো ক্যান্ডেল নামেনি, ঠিক আছে। এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে যেহেতু ক্যান্ডেল নামেনি, সুতরাং বেরিয়ে আসার কোনো মানেই নেই, এবং ব্রেকআউট আসছে, সুতরাং এখানে ট্রাঞ্চিংয়ে লোকে আবার অ্যাকুমুলেট করবে, এখানে আবার পিরামিডিং করবে, মানে এই জায়গাতে একটা পিরামিডিং করবে বা এইটাতে পিরামিডিং করবে, এরপরে এইখানে পিরামিডিং করবে, এই জায়গায় পিরামিডিং করবে, আবার এটাতেও পিরামিডিং করবে। তো এইভাবে কিন্তু মানে এটাকে বলা হয় এসআইপি করা আর কি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট। তো এইভাবে কিন্তু এগুলো চালাতে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু দেখা গেছে যে কপি বুক, বহুবার দেখা গেছে কপি বুক ব্রেকআউটের পর কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে প্রাইস একবারে গ্যাপ ডাউন করে নিচের দিকে নেমে আসছে। তো গ্যাপ ডাউন করে নিচের দিকে নেমে আসছে মানে এই জায়গাতে কিছু একটা ব্যাপার স্যাপার রয়েছে। তো সেই ব্যাপারটাকেই আমরা আজকের এই ভিডিওতে ধরবার চেষ্টা করব যে ব্যাপারখানা কি। তো ইএমএ, যেহেতু ইএমএর সাপোর্ট ছিল, সেই কারণের জন্যে মানে যারা ইন্ডিকেটর ধরে ট্রেড করে তারা কিন্তু মানে বুঝতে পারেনি যে এতটা গ্যাপ আউট, যে মানে গ্যাপ ডাউন হয়ে যাবে,
যারা ধরে রাখবে এতটা গ্যাপ ডাউন হয়ে যাবে নেক্সট ডেতেই, আইদার হয়তো এই জায়গাতে নেমে আসতে পারতো, কিন্তু এই জায়গাতে যে গ্যাপ ডাউন হয়ে যাবে এটা কিন্তু বুঝে ওঠা যায়নি। তো বুঝে ওঠা না যাওয়ার কারণে মানে বিভিন্ন সময় কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারে। এগুলো মানে চটজলদি পাওয়া যায় না উদাহরণগুলো। তো দেখা গেছে নর্মাল নিফটিতে বা সেন্সেক্সেও এই ডেটেতে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে হয়তোবা, সেই কারণের জন্য হয়েছে। তো এগুলো সান্ত্বনা, কিন্তু বেসিক্যালি এখানে প্রাইস অ্যাকশনটা কী হয়েছে সেই জন্য এই জোনটাকে আমি যে জায়গাটাতে মানে কনসলিডেশন চলছিল সেই কনসলিডেশনের জায়গাটাকে আমি কিন্তু ঘিরে দিয়েছি দুটো রেড কালারের লাইন দিয়ে। এখন যদি ভিউ অ্যাপ যেটা ভ্যালুয়েটেড অ্যাভারেজ যেটা প্রাইস লেভেল, সেই ভ্যালুয়েটেড অ্যাভারেজ প্রাইস লেভেল কিন্তু কি দেখাচ্ছে এখান থেকে, এই ভ্যালুয়েটেড অ্যাভারেজ প্রাইস লেভেল কিন্তু এই ইন্ডিকেটারে বোঝা যাচ্ছে না। আমরা যদি এখানে নর্মাল একটা ইন্ডিকেটার লাগাই, আমাদের ভলিউম ওয়েটেড, 1 সেকেন্ড, ঠিক আছে, এখানে এই জায়গার থেকে আমি দেখে নিচ্ছি VWAP ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস, এটা তো স্টারিং ছিল, এটা যদি এখানে লাগানো থেকে থাকে সেম কালারই দেখাচ্ছে। একটু যদি আমরা আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড এত কিছু ব্যান্ডের আমাদের দরকার নেই, এবং ইনপুটেও এখানে HLC3 অফসেটটাকে আমরা একটু 2 করে দিচ্ছি, আর সেশনটাকে আমরা উইকলি বেসিস করে দিচ্ছি। তো উইকলি বেসিস করে দেওয়ার পর এখানে স্টাইলে আবার আপার লোয়ার এসে গেছে, আপার লোয়ারের দরকার নেই, এইটুকু হলে যথেষ্ট। ঠিক আছে, তো এইভাবে আমরা সেট করে নিলাম। তো এখানেও দেখা যাচ্ছে কিন্তু যে ভিউ অ্যাপের ওপরে কিন্তু প্রাইস লেভেল আছে, যদিও এখানে মানে ব্রেকআউট যেটা দিয়েছে সেই ব্রেকআউটে একটা ক্যান্ডেল নিচে আসলেও কিন্তু ওপরের দিকে ব্রেকআউট দিয়েছে। তো এখন এইখানে যে কনসলিডেশন হয়েছিল সেই কনসলিডেশনেতে ভিউ অ্যাপ বলছে প্রাইস ওপরের দিকে যাবে এবং ইএমএ বলছে ওপরের দিকে যাবে। এখন দুটোকেই যদি আমরা ধরবার চেষ্টা করি তাহলে দেখা যাবে যে অনেকখানা গ্যাপ ডাউন হয়ে যাওয়ার পর কিন্তু ক্রসওভার দেখা গেছে। সুতরাং ইন্ডিকেটার কিন্তু অনেক দেরি করে আমাদেরকে ইন্ডিকেশন দিচ্ছে, যেখানে 552 554 টাকার থেকে প্রাইস একদিনেতে 507 টাকা নিচে নেমে চলে আসছে। মানে অনেকখানাই কিন্তু মানে ফল ডাউন করেছে প্রাইস লেভেল। তো এখন এই ইন্ডিকেটারগুলোর আমাদের আর কোনো দরকার নেই, তাই এটাকে আমরা বন্ধ করে দিচ্ছি। তো প্রাইস অ্যাকশন দেখতে গেলে আমাদেরকে ভলিউম রাখতে হয় এবং প্রাইস লেভেলটাকে আমাদেরকে রাখতে হয়। তো এই জায়গায় এই ব্রেকআউটের আগে কি ঘটনা ঘটেছিল? তো ব্রেকআউটের আগে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে দুটো ক্যান্ডেল, এই দুটো ক্যান্ডেলে প্রাইস কিন্তু ওপরের দিকে যাচ্ছিল, যেতে যেতে এখানে দেখা গেছে যে সেল স্টার্ট হয়েছে এবং সেল স্টার্ট হওয়ার পরে সেল ভলিউম কিন্তু বাড়ছে, সেল ভলিউম বাড়ছে এবং এর যে ক্লোজিং প্রাইস সেটাও কিন্তু নিচের দিকে নামছে। তাহলে এখানে এটাও নিচের দিকে নামছে এবং সেল ভলিউম উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, তো এই দুটো জায়গায় এখানে একটা ডাইভারজেন্স তৈরি হয়েছে। ডাইভারজেন্স মানে একটা কনভার্জেন্স তৈরি হচ্ছে আস্তে আস্তে। তো কনভার্জেন্স তৈরি হচ্ছে, ভলিউম বাড়তে বাড়তে যাচ্ছে এবং প্রাইস নামতে নামতে আসছে, তার মানে কি প্রাইস নিচের দিকে নেমে যাবে, এটাই সিগন্যাল। প্রাইস অ্যাকশন বলছে নিচের দিকে প্রাইস নামবে, এটা বুঝিয়ে দিয়েছে। তো প্রাইস অ্যাকশন তো এটাও বুঝিয়ে দিয়েছিল এইখানে যে যতটা প্রাইস নামছে তার থেকে ভলিউম কিন্তু অ্যাক্টিভিটিস অনেক বেশি, এখানে প্রফিট বুকিং হয়েছে অনেক বেশি। তো এই ধরনের ঘটনা ঘটবার পরেও কিন্তু দেখা গেছে যে তারপর আবার প্রাইস ওপরের দিকে গেছে, আবার ওপরের দিকে গেছে, পরপর দুদিন প্রাইস ওপরের দিকে গেছে। কিন্তু এটাও বলা ছিল যে একটা বড় ক্যান্ডেলের পর, সেটা রেড বা গ্রিন যাই হোক না কেন, তার ভলিউম, এখানে প্রাইস বেশি ভলিউমও বেশি, কিন্তু তারপরে পরপর দুদিন এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে এখানেও কিন্তু ভলিউম বাড়ছে, দুদিনে ভলিউম কিন্তু বেড়েছে এবং প্রাইসও কিন্তু এখান থেকে ওপরের দিকে বেড়েছে, প্রাইসও ওপরের দিকে বাড়ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি এখানেও ভলিউম আপ প্রাইস আপ, তার মানে এখানে বলছে
যে প্রাইস উপরের দিকে যাচ্ছে। তার মানে এই জায়গাটাতে পরিষ্কার করে দেখা যাচ্ছে যেখানে একটা কনসলিডেশন আসছে। কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই যে বড় ক্যান্ডেল, রেড কালারের ক্যান্ডেল যেটা সেল ক্যান্ডেল বলি, সেই ক্যান্ডেলটা কিন্তু তার বডিটা এত বড় যে এই দুদিনের গ্রিন ক্যান্ডেল দুটো কিন্তু ওই বডিটাকে কভার করতে পারেনি। মানে এটা কীরকম হতো, এই ক্যান্ডেলটা যদি প্রাইস লেভেল ছাড়িয়ে এরকম জায়গা পর্যন্ত যেত বা আর একটু ওপরের দিকে যেত এই ক্যান্ডেলের প্রাইস লেভেল, আর আরও ভলিউমটা যদি আরও একটু বড় হতো, অ্যাভারেজ অন্তত অ্যাভারেজ ভলিউমের থেকে একটু বেশি, অ্যাটলিস্ট এইরকম একটা ভলিউম যদি 18 মিলিয়নস টাইপের যদি হতো, এখানে ভলিউম তো অনেক কম 6 মিলিয়ন, এখানে যদি 18 মিলিয়নের কাছে পিঠে যদি হতো, আর একটু যদি প্রাইসটা এরকম জায়গায় বড় হতো, তাহলে বোঝা যেত যে প্রাইস উপরের দিকে যাবে। এটা জাস্ট একটা কারেক্টিভ ওয়েভস ছিল। কিন্তু দেখা যাচ্ছে এই ঘটনা ঘটেনি, এটা ঢাকা পড়ে আছে এই বডিটাই মাদার ক্যান্ডেলের পরে। এগুলো সব ডটার ক্যান্ডেল। তাহলে আমাদেরকে ওয়েট করতে হবে নেক্সট ক্যান্ডেলের জন্য। তো নেক্সট ক্যান্ডেলেতে দেখা গেছে প্রাইস একটু সামান্য উপরের লেভেল থেকে, মানে আগের দুটো ক্যান্ডেলের যে হাই প্রাইস তার ভেতরেই কিন্তু আছে, তো সেখান থেকে আবার এটা পড়তে শুরু করেছে এবং আশ্চর্যজনকভাবে প্রাইস ফল করছে। কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে প্রাইস ফল করলেও দেখা যাচ্ছে যে এখানে এই জায়গাতে প্রাইস কিন্তু নিচের দিকে নামছে। আমি একটু দেখাই, প্রাইস নিচের দিকে নামছে, আর এই জায়গাতে ভলিউম দেখতে পাচ্ছি কিন্তু সেম লেভেলেই আছে, ভলিউম সেম কিন্তু প্রাইস নিচের দিকে নামছে। তার মানে বিগ প্লেয়ার্স এন্ট্রি আছে এইখানে। পুরো গল্পটাই বুঝিয়ে দিচ্ছে যে এই জায়গাতে কিন্তু বিগ প্লেয়ার্স এন্ট্রি আছে। তো এরা কোথাও কিছুতে প্রাইস একটা ট্রেডার সাইকোলজি নিয়ে এখানে একটা ট্র্যাপ তৈরি করছে এবং এই ট্র্যাপেতে কেউ কিন্তু অ্যাকুমুলেট করছে। ব্যাপারটা কীরকম একটু খুলে বলি, যে এইখান থেকে প্রাইস বাড়তে বাড়তে যাচ্ছে, তো এখানে বড় ভলিউমেতে প্রাইস ওপরের দিকে বিট দিয়ে দিয়ে তুলে নিয়ে যাওয়া হলো। কোনো একজন এক্স ট্রেডার অনেক টাকা নিয়ে এসছে এবং এই প্রাইস লেভেল থেকে আস্তে 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 বিট দিয়ে দিয়ে, মানে এই ক্যান্ডেল রেড, তার নিচের থেকে প্রাইসটাকে বিট দিয়ে দিয়ে ও কিন্তু তুলে নিয়ে আসলো, প্রাইসটাকে একটা ওপরের দিকে তুলে নিয়ে আসলো, বড় ভলিউমে প্রাইস তুলে নিয়ে আসলো। এবং তারপরের দিনে দেখা গেল যে এটাতে ছিল 21 মিলিয়ন, আর এর পরেতে কিন্তু দেখা গেল এখানে প্রাইস লেভেলটা সেই ধরনের মানে এক্সটেনশন হলো না, সেরকম পার্সেন্টেজ বাড়লো না এই প্রাইস লেভেলটা, ভলিউমও কিন্তু তার থেকে ছোট, ঠিক আছে, কিন্তু এর ক্লোজিংটা দিল আগের ক্যান্ডেলের ওপরে। এটা বুঝিয়ে দিচ্ছে যে যে মার্কেট সেন্টিমেন্টটা রয়েছে, যে প্রাইস গ্রোথ, এই সেন্টিমেন্টটা কিন্তু টিকে রইল, ঠিক আছে। উপরন্তু এখানে ইনভেস্টমেন্ট কম হলো, আর যেহেতু প্রাইস বাড়ছে সুতরাং এখানে নিউজ গেল মার্কেটে, এবং মার্কেটে নিউজ যাওয়ার পর এখানে ট্রেডার এন্ট্রি শুরু হলো এবং ডেজ অ্যাক্টিভিটি এখানে স্টার্ট হয়ে গেল। এবার সেখানে 15 মিলিয়ন লেভেলে কিন্তু কেনাকাটা শুরু হলো। এখন কেনাকাটা শুরু হবার পর প্রাইস কিন্তু ওপরের দিকে যাচ্ছে। এই জায়গায় যে পারচেস করেছিল সে চুপচাপ বসে বসে দেখছে। এখন প্রাইস বাড়ছে, আবার এখানে প্রাইস বাড়ছে দেখে এই ভলিউমের থেকে এই ভলিউম বেশি, এই ভলিউমের থেকে এই ভলিউম আরও বেশি করে প্রাইস লেভেল ওপরের দিকে গেল, কিন্তু প্রফিট বুকিংও হলো। আগের দিনের ক্লোজিংয়ের থেকে এই দিনের ক্লোজিং কিন্তু ওপরেতেই গেল, কিন্তু বডি প্রাইস সেম, তার মানে প্রাইস ইনক্রিমেন্টটা কিন্তু সেম হয়েছে। এখন যে এই জায়গাতে প্রাইসটাকে ঠেলে তুলে নিয়ে গিয়েছিল তার প্রফিট হয়ে গেছে এই জায়গায়, প্রাইস যেহেতু এই লেভেলে চলে গেছে সুতরাং সে প্রফিট হয়ে গেছে। এখন এখানে যে ডে প্রফিট বুকিং হয়ে যাওয়ার পর তারপরের দিনে কিন্তু প্রফিট বুকিং শুরু হলো। যারা মানে মোমেন্টাম ট্রেডিং করে তারা অনেকটা প্রফিট পেয়ে গেছে, সুতরাং এই জায়গার থেকে এই জায়গা পর্যন্ত প্রফিট পেয়ে গেছে, সুতরাং তারা বুক করে নিচ্ছে। তো বুক করে নিলে কিন্তু এখানে প্রাইসের বডিটা কিন্তু খুব ছোট, এই প্রাইসের বডিটা মানে সেল শুরু হয়ে গেছে, এই দুটো ক্যান্ডেলে সেল শুরু হয়ে গেছে, বায়ার্সরা এখানে সেল করে প্রফিট বুকিং করতে শুরু করে দিয়েছে। কিন্তু যে বা যারা এই স্টকটাকে কাদের কাছ থেকে বাই করেছিল, না যাদের হাতে স্টকটা ছিল, ট্রেডাররা তাদের কাছ থেকেই স্টকটা কিনতে পেরেছিল। যাদের কাছে স্টকটা ছিল তারা সেলার সেজেছিল, সেই সেলাররা প্রাইসটাকে
উঁচু দাম দিয়ে আস্ক রেটটাকে বাড়িয়ে বাড়িয়ে এরা কিন্তু নিয়েছে, এবং প্রাইস যেহেতু বাড়ছে মার্কেট সেন্টিমেন্টের জন্য, এখানে একটা সেন্টিমেন্ট তৈরি করা হয়েছে যে প্রাইস আপ হবে, মানে সেই সেন্টিমেন্টের বশবর্তী হয়ে ট্রেডার কিন্তু বেশি দাম দিয়ে স্টকটাকে কিনেছে। কেনার পর যখন নেক্সট ডেতে যার হাতে কিছু স্টক থেকে গেছে, মানে এইখানে যারা কিনেছিল তারা কিন্তু প্রাইসের আস্ক রেটটাকে ওপরের দিকে চড়িয়ে এখানে সেল করতে চাইছে। তো যখন সেল করতে চাইছে এখানে সেল অর্ডার বেশি পড়ছে, আর এত দাম দিয়ে আগের দিন থেকেই কিন্তু প্রচুর দামেতে বায়ার্স কিন্তু খুব একটা আসছে না। তো বায়ার্স আসছে না, তখন বায়ার্স কিন্তু এখানে নিচের প্রাইসে স্টক করতে চাইছে। ঠিক আছে, এখন নিচের প্রাইসে যারা স্টক করতে চাইবে, এত উঁচু প্রাইসে যারা স্টক করতে চাইবে, তারা আবার কোনো বিগ প্লেয়ার্স, তারাও চাইছে, এখানে টানা হেঁচড়া শুরু হয়ে গেছে, টানাটানি দড়ি টানাটানির খেলা শুরু হয়ে গেছে। এরা চাইছে প্রাইসটাকে ওপরের প্রাইসে সেল করতে, আর যারা কিনতে চাইছে এই হাই প্রাইসে তারা চাইছে আরেকটু নিচের প্রাইসে কিনতে। ফলে এত টানা হেঁচড়া চলেছে যেখানে অর্ডার মিসম্যাচ হচ্ছে। অর্ডার মিসম্যাচের কারণে প্রাইস কিন্তু খুব একটা বেশি নামেনি, এত টাইট ছিল এই জায়গায়। তো তারপর পরের দিনে কিন্তু সেই প্রতিরোধটাকে কিছুটা ভেঙে এরা কিন্তু আস্তে 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 এইদিকে অর্ডার যখন নিচের দিকে নামতে শুরু করেছে, যখন এখানে যারা থেকে গেছিলো তারা যখন দেখছে প্রাইস নিচের দিকে নেমেই যাবে শিওর, যারা এই দিনেও ধরে রেখেছিল তারা, সেই ট্রেডাররা কিন্তু এই স্টকটাকে এই ক্যান্ডেলের প্রাইসে কিনেছে, তাহলে এইটুকু প্রফিটই হোক, তারা কিন্তু আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। তো ছেড়ে দিচ্ছে যখন, সেই ভলিউমটাও এর সঙ্গে অ্যাড হয়েছে, প্লাস হচ্ছে এইখানে যারা চেপে রেখে হায়ার প্রাইসে সেল করতে চাইছিল তারাও আস্তে আস্তে প্রাইসটাকে কন্ট্রোল করে কিন্তু এখানে মোটামুটি সেলটাকে করতে চেয়েছে। এবং যারা এই ক্যান্ডেলে বাই করতে চাইছিল তারা কিন্তু নিচের প্রাইসেতে স্টকটাকে বাই করে নিজেদের কাছে অ্যাকুমুলেট করেছে। এটা করার পর কিছু জনের হাতে কিন্তু, মানে যে এখানে স্টকটাকে ধরে রেখেছিল তার হাতে আর স্টক নেই, তার হাতে খালি হয়ে গেছে, কারণ অন্যজন স্টক কিনে ফেলেছে। তো তার পকেট থেকে স্টকটা বের করতে হবে। তো এটা বের করবার জন্য এখানে কিন্তু আবার বড় অর্ডারে বিড দেওয়া হতে থাকলো, খুব সামান্য সামান্য প্রাইস বাড়িয়ে, সামান্য সামান্য টিকেতে কিন্তু বেশি বিড দেওয়া হতে থাকলো, যার ফলে কিন্তু প্রাইস আস্তে আস্তে উপরের দিকে যেতে শুরু করলো। কিন্তু এখানে যারা স্টকটাকে নিয়েছিল তারা কিন্তু এত কম প্রফিটে ছাড়তে রাজি নয়। কিন্তু যখন দেখা গেল যে এই জায়গায় যেটা কেনা হয়েছে এখান থেকে সেইটুকু প্রফিট উঠে যাবে, এটাও 5, এটা কত, এটা 8, তাহলে মোটামুটি কিছুটা স্টক কিন্তু ছেড়ে দেওয়া হলো, প্রফিট বুকিং এরা করলো। এরা কিছুটা প্রফিট বুকিং করবার পরেও কিন্তু স্টক এখনও হাতে রয়ে গেছে, রিটেলারদের কাছেও রয়ে গেছে, অন্য যে বিগ প্লেয়ার্স, সেকেন্ড যে বিগ প্লেয়ার্স এসেছিল তার হাতেও কিন্তু স্টক রয়ে গেছে। সে কিন্তু তখন পরের দিন যখন প্রাইস আবার ওপরের দিকে আস্তে আস্তে বিড রেট বাড়তে শুরু করলো, তখন কিন্তু আস্ক রেট দিয়ে দিয়ে প্রাইসটাকে কিন্তু উপরের প্রাইসে কিন্তু সেল করতে শুরু করলো। তো নেক্সট যখন এরপর কিন্তু এর হাতেতে প্রায় বেশিরভাগ স্টকটাই কিন্তু আবার আগের মতো এসে গেছে। এই ভলিউমগুলোকে যদি আমরা যোগ করতে থাকি, এই ভলিউমগুলো 1 2 3 1 1 2 3 4 5 6 এইগুলোকে যদি যোগ করতে থাকি তাহলে দেখা যাবে এখানে প্রায় ভলিউম কিন্তু সেম লেভেলেরই রয়েছে। তো এখন কিন্তু তার হাতে স্টকটা এসে গেছে, তাকে সে এবার সেল করবে, প্রফিট বুকিং করবে। তো তখন কিন্তু আবার আস্ক রেটটাকে বাড়িয়ে সেল করতে শুরু করলো। অন্য বায়ার্স অথবা এই বায়ার্স আবার কিন্তু এটাকে বুক করতে শুরু করলো, ঠিক আছে, আবার কিনতে শুরু করলো। তাহলে এক বায়ার্স প্রফিট বুকিং করছে, আরেক বায়ার্স কিন্তু সেলার, সেই বায়ার্স সেজে আরেকজন কিন্তু আরেক ট্রেডার কিন্তু বায়ার্স সেজে সেই স্টকটাকে কিনছে। তো এইরকম একটা যখন পরিস্থিতি তৈরি হয়েছে তখন আসল খেলাটা খেলার জন্যে যার হাতে বেশি স্টক ছিল প্রায় 21 মিলিয়ন ভলিউম, মানে এটার হাফ ধরা যেতে পারে, প্রায় 12.5 নয় 11.5 টাইপের, 11.5 বা 10.5 এরকম ধরছি, 11ই ধরছি, ঠিক আছে, এটা 21 বা 22 ধরে নেওয়া যেতে পারে, তো 10.5, ঠিক আছে। তো 10.5 মিলিয়ন স্টক যার হাতে ছিল সে কিন্তু এই জায়গাতে খুব সামান্য প্রাইসে
বিড বাড়াতে 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 এই জায়গাতে একটা ব্রেকআউট ক্রিয়েট করলো। এই ব্রেকআউট ক্রিয়েট করা হচ্ছে মানেই কিন্তু যে অনেক নভিস ট্রেডার থেকে শুরু করে একটা মার্কেট সেন্টিমেন্ট গ্রো হলো যে আফটার কনসলিডেশন ব্রেকআউট, আফটার কনসলিডেশন ব্রেকআউট, সুতরাং স্টক ওপরের দিকে ছুটবে, একদম এই লেভেলে ছুটবে। তো এরপর কিন্তু মার্কেটে আবার এন্ট্রি হতে শুরু হলো। তো মার্কেটে যখন এইভাবে এন্ট্রি হতে শুরু হলো তখন কিন্তু দেখা যাচ্ছে যে প্রাইস আস্তে 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 অল্প অল্প টিকেতে কিন্তু বড় ভলিউমও যেমন হয়েছে সেরকম কিন্তু প্রাইসের হাই আর যে লো তার ডিফারেন্সটাও কিন্তু অনেকটা তৈরি হয়েছে। বিশেষ করে ওপেন আর ক্লোজ প্রাইসের যে রেঞ্জ সেটা প্রাইস 26 রুপিস, এরকম একটা বড় লেভেলের ব্রেকআউট কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো আফটার ব্রেকআউট একটা কারেকশান আসে। তো নর্মাল আফটার ব্রেকআউট একটা কারেকশান আসবে মানে এই দিনে যারা বাই করেছে তারা হায়ার লেভেলের থেকে যখন প্রাইস নিচের দিকে নামতে শুরু করেছে তারা ওপরের প্রাইসে আস্ক রেট তো দেবেই, নিচের প্রাইসে কিনেছে, ওপরের প্রাইসে আস্ক রেট দিয়েছে এবং বায়ার্স কিন্তু আবার কিনতে শুরু করেছে। মানে এইখানে যে সেল করেছিল সে আবার ওপরের প্রাইসে কিনতে শুরু করেছে, ঠিক আছে। এবার কিনতে শুরু করার পর সে প্রাইসটাকে এই জায়গাতে নিচের দিকে নামিয়ে নিয়ে এসেছে, কিন্তু এখানে যে এই উইক্সগুলো দেখা যাচ্ছে যেখানেও কিন্তু অন্য বায়ার্স ছিল তারা আবার ঠেলে উপরের দিকে নিয়ে গেছে। এখানে কিন্তু সাইকোলজি কাজ করছে, কিন্তু এই দুদিনে দেখা যাচ্ছে প্রাইস হলো ভলিউম হলো, প্রাইস ভলিউম লো, তার মানে কি দেখাচ্ছে প্রাইসও ডাউন ভলিউমও ডাউন, তার মানে ডাউন ট্রেন্ড আসছে। সাবধানী প্লেয়ার যারা, প্রাইস অ্যাকশন যারা বোঝে তারা এখানে ছেড়ে বেরিয়ে আসবে, তারা এখানে ছেড়ে বেরিয়ে আসবে, আদারওয়াইজ এইখানে ছেড়ে বেরিয়ে আসবে। কিন্তু দেখা গেল সকলের অ্যানালিসিস ভুল প্রমাণ করে দেখা গেল যে নেক্সট ডেতে আবার কিন্তু বায়ার্সরা অ্যাক্টিভ হয়ে গেছে এবং বাইং স্টার্ট হয়েছে। তো তখন কিন্তু সেলার্স আস্তে 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 স্টককে ছাড়তে শুরু করলো, আস্ক রেটকে বাড়িয়ে 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 প্রাইস লেভেলটাকে এই জায়গা পর্যন্ত তুলে নিয়ে গেল। তার মানে কি এখানে বায়ার্স বেশি দামে কিনছে, মানে এই জায়গায় যে সেলার্স সে তো প্রফিট বুক করে নিয়েছে। তো আসল প্রফিটটা সে বুক করতে শুরু করলো আস্ক রেটটাকে একদম চড়িয়ে, মানে এই দিনেতে আস্ক রেটটাকে একদম চড়িয়ে দিয়ে অল্প অল্প পরিমাণে এটাকে ছাড়তে শুরু করলো এবং সেখানে কিন্তু প্রাইসটা অনেকটাই প্রথমের দিকে ক্যান্ডেলটা ছোট হবার চেষ্টা হয়েছিল, কিন্তু এখানে কেউ ছাড়তে রাজি ছিল না, যে কারণের জন্য প্রাইসটাকে অনেকটাই নামিয়ে নিয়ে এসে ভলিউম কম, অনলি 13 মিলিয়ন, এখানে 12, এখানে 13, মানে ভলিউম কিন্তু খুব বেশি হেরফের হয়নি, ঠিক আছে, প্রায় 1 মিলিয়ন ডিফারেন্স, কিন্তু প্রাইস পড়েছে কিন্তু অনেকটা বেশি। তো সেলার্স কিন্তু বেশি দামেতে বেশি লস করেই কিন্তু ছেড়ে দিচ্ছে। এখানে বেশি লস করে ছেড়ে কিন্তু এখানে একটা জিনিস বোঝানোর চেষ্টা করেছে, এখানে সেল স্টার্ট হয়ে গেছে। এই লসটাকে কোথায় তুলে নেওয়া হবে? এই লসটাকে তুলে নেওয়া হলো ঠিক তার পরের দিনে একদম যে জায়গাটাতে একটা জোন ছিল। এই জোনটা কোথার থেকে আসছিল? পিছনের দিকে একটা রেজিস্ট্যান্স সেন্টিমেন্ট ছিল, সেই রেজিস্ট্যান্স সেন্টিমেন্টটা ধরেই কিন্তু এইখানে দেখা গেছিল যে একটা এখানে কনসলিডেশন তৈরি হয়েছিল এবং সেই কনসলিডেশন এরিয়াতে এটা কিন্তু এফএনও স্টক, ফিউচার অ্যান্ড অপশনসের স্টক, ফিউচার্স অ্যান্ড অপশনসের স্টক, মানে এগুলো নর্মালি এই জোনটাতে যেহেতু প্রাইস আপস অ্যান্ড ডাউনস হচ্ছে না, মানে বুঝতে পারা যাচ্ছে না কোন দিকে প্রাইস যাবে, এখানে একটা সাইকোলজি আছে, সেন্টিমেন্ট আছে, তাই অপশনসে কিন্তু এই জায়গাতে অর্ডার প্লেসিং হয়নি প্রিভিয়াস লেভেলে। তো প্রিভিয়াস লেভেলে যেহেতু বিডাস্ক এইখানে কিছু দেওয়া হয়নি, মানে ভলিউমের খুব একটা দেখাই যাচ্ছে ভলিউম প্রায় নেই বললেই হয়, নেই মানে এই জায়গায় এক্সিকিউশন নেই, মানে এইখানে কোনো এখানে যে সেলার সেই জায়গায় প্রাইস দিল না, এখানে প্রাইস দিল না, সে এইখানে নামিয়ে আসলো, এইখানে নামিয়ে এনে স্টকটাকে ছাড়তে শুরু করলো। তার মানে এটা একপক্ষে বায়ার্সদের একটা ক্রাইটেরিয়া যে সেলারকে অনেক কম দামে ছাড়তে বাধ্য করালো, কিন্তু যারা এই প্রাইসে এন্ট্রি নিয়েছিল, যারা এখনও পর্যন্ত ধরে রেখেছিল স্টকটা, তারা একদিনের মধ্যে মানে এক রাত্রের মধ্যে তাদের কিন্তু অনেকখানি লস হয়ে গেল। তো এই জায়গায় এই যে ইনফরমেশন, এই ইনফরমেশনে কিছু তো ঘটনা রয়েছে যে ঘটনাটা আমাদের স্বাভাবিক চোখে স্বাভাবিক মার্কেটে কিন্তু ধরা পড়ে না। এইগুলোকে অন্যরকমভাবে বলা হয় যে গ্লোবাল নিউজ আছে, এখানে যে ইন্ডাস্ট্রিয়াল ইন্ডেক্স, সেই ইন্ডাস্ট্রিয়াল ইন্ডেক্স এইভাবে ফ্লাকচুয়েট করেছে, সেই কারণে স্টক এফেক্টেড হয়ে প্রাইস কারেকশন হয়েছে,
তাহলে এতটা গ্যাপ ডাউন ফিউচার অপশনসের স্টক এবং সেইখানে যেভাবে অর্ডার প্লেস হয় সেই অনুযায়ী এখানে ট্রেড চলতে থাকে। তাহলে কি হেভি রিস্কি স্টক? হেভি রিস্কি স্টক নয়। অ্যাকচুয়ালি যেটা ব্যাপার সেটা হচ্ছে যে যারা এখানে স্টকটাকে ধরে রেখেছিল সেখানে প্রাইস তো কারেকশন হয়েছে, প্রাইস কারেকশন হবার পর কত দূর পর্যন্ত যাচ্ছে, নিচের দিকে বেশ কিছু দূর পর্যন্ত যাচ্ছে। যারা এই জায়গাতে এন্ট্রি নিচ্ছে তাদের স্টপ লস কোন জায়গায় যেতে পারে? এখানে যদি একটা লং পজিশন কেউ ক্রিয়েট করে নর্মালি লং পজিশন ক্রিয়েট করলে তার স্টপ লস কিন্তু এই জায়গায় আসছে। তো এই জায়গায় আসলেও কিন্তু এইটা কিন্তু কপি বুক নয়, কপি বুক হচ্ছে যে লাস্ট যে সুইং তার থেকে কিছুটা নিচে। তো লাস্ট সুইংয়ের তার থেকে কিছুটা নিচে যখন সে স্টপ লস দিয়ে রেখেছিল, এই স্টপ লসটা কিন্তু এই জায়গাতে যখন যাচ্ছে সেই স্টপ লসটাকেও কিন্তু একসময় হিট করছে, মানে তার টলারেন্স লেভেলটাকেও ছাড়িয়ে দিচ্ছে। তো এই জায়গায় কিন্তু মার্কেট সাইকোলজি কাজ করছে যে এখানে এই জায়গাতে গিয়ে যেটুকু সে স্টপ লস দেবে। তো এই স্টপ লসের ব্যাপারটা কি, যে আমরা জানি এইটার থেকে কয়েকটা পয়েন্ট নিচে স্টপ লস দেবে, এটা দেবেই, অনেকেরই সেন্টিমেন্ট থাকবে। তো সেখানে যারা মার্কেট চালাচ্ছে তারা জানে না এই জায়গায় এইখানে একটা সেন্টিমেন্ট আছে। তো সুতরাং প্রাইসটাকে যদি আরও নিচের দিকে ঠেলে নামিয়ে নিয়ে আসা যায় তাহলে সেই স্টপ লসটা হিট করে যাবে। তাহলে এইখানে যাদের হাতে শেয়ারটা ছিল সেই শেয়ারটা অটোমেটিক বেরিয়ে চলে আসবে, না চাইলেও তার হাতে শেয়ার বেরিয়ে চলে আসবে। যারা ভেবেছিল যে ঠিক আছে যতটা নামে নামুক তারপর আবার উপরের দিকে তুলব, তো এক্ষেত্রে তাদের বাঁচোয়া যে যাদের স্টপ লস দেওয়া নেই, তাদের স্টপ লস হিট করবে না, বা যারা আরও নিচের দিকে নামিয়ে স্টপ লস দিয়েছে তাদের টার্গেট আনলিমিটেড, স্টপ লসও আনলিমিটেড। তো যারা এই রিস্কটাকে নিতে পারে তারাই এই সব জায়গায় বাঁচতে পারে, আদারওয়াইজ কিন্তু এই লেভেলেতে স্টপ লস দেওয়া মানে স্বপ্নের বাইরে। সুতরাং এখানে কেউ আসবে না। যদি কেউ থেকে থাকে তাদের কিন্তু ছিল তো অবশ্যই, যে কারণের জন্যে স্টপ লস হিট করতে করতে প্রাইস কিন্তু উপরের দিকে উঠে গেছে, মানে এখানে বাইং হয়েছে। এখানে কে বাই করেছে? না এখানে যারা ঢুকেছিল, এখানে ব্রেকআউটে যারা ঢুকেছিল তাদের স্টপ লস হিট করেছে, ফলে প্রাইস উপরের দিকে উঠে গেছে। তারপরেও এখানে কিছু প্রাইস অ্যাকশন হয়েছে, তারপরে আবার প্রাইস কারেকশন হয়ে উপরের দিকে উঠেছে, মানে ডাউনটাকে কাটানোর চেষ্টা করছে। কিন্তু ট্রেন্ড এখানে কিন্তু আর ব্রেকআউট এখানে দিতে পারছে না। দেবে তো অবশ্যই, কিন্তু এখানে জোনটা রেজিস্ট্যান্স হয়েছে। তো দেখা গেছে যে এই যে জায়গায় একটা রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট হয়েছিল, এই অর্ডারটা আমাদের আর লাগছে না এখন। আগে যে রেজিস্ট্যান্স জোনটা ক্রিয়েট হয়েছিল ফার্স্ট যে মানে যে জায়গায় ধাক্কাটা খেলো সেটা হচ্ছে রেজিস্ট্যান্সে, তারপরে আবার প্রাইস নিচের দিকে নেমে আসলো। এই যে একটা ডব্লিউ টাইপের চার্ট প্যাটার্ন তৈরি হবে বলেছিলাম আগের দিনে চার্ট প্যাটার্নে, এখানে দেখা যাচ্ছে একটা ডব্লিউ টাইপের চার্ট প্যাটার্ন তৈরি হতে চলেছে। এবং আফটার কনসলিডেশন, এই কনসলিডেশনের পরে একটা ব্রেকআউট হয়েছে, এখানে প্রফিট বুকিং হতে পারে। যার জন্য এই মুমেন্টামেতে থাকতে হয়, আদারওয়াইজ লং টার্মে যদি যাওয়া হয় তার জন্য এই চার্ট নয়, ডে চার্ট বা ইন্ট্রাডে তো নয়। এখানে শুধুমাত্র তাদেরই জন্যে যে যারা ডে চার্টে ট্রেড করে, একদম মুমেন্টাম ট্রেড করে, তাদেরই জন্য এই জায়গাগুলো। আদারওয়াইজ উইপ্রো এমন একটা স্টক, এখানে ধরে রেখে দিলে 10 বছর বাদে প্রাইস কোথায় যাবে মানে যে ধরে রেখেছে সে নিজেও জানতে পারবে না। তো এইরকম হলো ব্যাপার। প্রাইস ওপরে গেছে, নিচে এসছে, ডব্লিউ প্যাটার্ন তৈরি করেছে, উপরে উঠে চলে যাওয়ার কথা, ব্রেকআউট দেওয়ার কথা, কিন্তু এখানে একটা, এটাকে বলা হয় কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন। এখানে একটা হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়েছে, মানে এটা একটা ডব্লিউ প্যাটার্ন, মানে ডবল বটম, এখানে একটা বটম, এখানে একটা বটম তৈরি করেছে। কিন্তু এই যে এই জায়গায় বলছিলাম যেখানে একটা সাইকোলজি ছিল, এখানে যারা স্টপ লস দিয়েছে তাদেরকে খাওয়া হবে, এখানে কিন্তু এই জায়গাতে আবার প্রাইস আরও নিচের দিকে এসে এখানে কিছু অ্যাকশান দেখিয়েছে, এই জায়গাতে কিছু অ্যাকশান দেখিয়েছে, তারপর ব্রেকআউট দিয়েছে। মানে বেশ কিছুদিন এই জায়গায় এখানে যত শেয়ার ধরা ছিল সবগুলোকে বের করেছে, সব শেয়ারগুলোকে বের করেছে, তারপর ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দিয়ে রেজিস্ট্যান্স জোনেতে গিয়ে ধাক্কা দিয়েছে। তাহলে একবার ধাক্কা দিল, দুবার ধাক্কা দিল, তাহলে দ্বিতীয়বার রেজিস্ট্যান্সকে ধাক্কা দিচ্ছে মানে রেজিস্ট্যান্সটাকে উইক করছে, তাহলে এটা সাপোর্ট এরিয়া বানলো। কিন্তু এই সাপোর্ট এরিয়াটা কিন্তু এখানে স্থায়ী হলো না, ওটাকে কিন্তু একটা হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করে দিল। হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করে দেওয়া হয়, এটাকে যদি আমরা কাপ বলে বলি, এটা হচ্ছে কাপের হ্যান্ডেল। এখন এই হ্যান্ডেলে গিয়ে এরা কিন্তু রেজিস্ট্যান্সটাকে ছাড়াবে। অবশ্যই এই রেজিস্ট্যান্স লেভেলটাকে ছাড়িয়েছে, এখানে দেখতে পাওয়া যাচ্ছে এখানে ভলিউম বেশি, প্রাইস বেশি, এবং তারপরের দিনেও কিন্তু এখানে
ভলিউম গেছে, বেড়েছে, এবং তারপরের দিনেও প্রাইস উঠেছে কিন্তু সেল হয়েছে এবং প্রাইস কারেকশান হয়েছে। কারেকশান তো হবেই, একটা ব্রেকআউট আসার পর এটা যে সলিড ব্রেকআউট সেটা প্রুভ করবার জন্য সেটা কারেকশান হবে, এবং এই জায়গায় এই হ্যান্ডেল প্যাটার্নে যে সেন্টিমেন্টটা তৈরি হয়েছিল সেইটাকে কিন্তু ভ্যালিড করে এই জায়গাটায় একটা সাপোর্ট বানিয়েছে। ঠিক আছে, এই সাপোর্টটাকে নিয়ে তারপর কিন্তু ওপরের দিকে আবার একটা ব্রেকআউট দিয়েছে। এইখানে একটা বড় ভলিউমে প্রাইস উপরের দিকে উঠেছে, তারপর কিন্তু একদম পুরো মানে আপার লেভেল রেজিস্ট্যান্সের যে আপার লেভেল ছিল, রেজিস্ট্যান্স জোন, তো এই জোনের আপার লেভেলটাকে ব্রেক করেছে, তারপর আবার কারেকশন করেছে এবং আবার কনফার্ম করেছে যে এই রেজিস্ট্যান্সটা আস্তে আস্তে সাপোর্ট তৈরি হচ্ছে, এবং সাপোর্ট তৈরি হবার পর এটা আবার ওপরের দিকে গেছে। ওপরের দিকে যাওয়ার পর আবার সেকেন্ড যে জোন সেখানে আটকেছে, আটকাবার পরে প্রাইস আবার উপরের দিকে ভাঙবার চেষ্টা করেছে, নিচের দিকে এসছে, এই যে নতুন জোনটা বানিয়েছিল সেইটাকে সাপোর্ট নিয়েছে, সেটাকে স্ট্রং করেছে, করবার পর প্রাইস কিন্তু উপরের দিকে আস্তে আস্তে ধীরে সুস্থে এই যে জায়গাটায়, যে জায়গায় কোনো অর্ডার প্লেস হয়নি সেই জায়গাতে অনেক বেচাকেনা করিয়েছে, বেচাকেনা করানোর পর তারপর কিন্তু আস্তে আস্তে প্রাইসটাকে উপরের দিকে তুলে নিয়ে গেছে। তো এইভাবেই কিন্তু প্রাইস আস্তে আস্তে যায় এবং নতুন নতুন মানে কি বলবো সেন্টিমেন্টের জায়গা ক্রিয়েট করে। একটা জায়গায় সেন্টিমেন্ট তৈরি হয়েছে মানেই যে সেটা মানে চিরকাল রয়ে যাবে সেটা নয়, দিন এগিয়ে যাচ্ছে মানে সেন্টিমেন্টের জায়গা কিন্তু এগিয়ে এগিয়ে যাচ্ছে। তো দেখা গেছে এই জায়গায় যে লেভেল সেখান থেকে এই লেভেলটা উপরে তৈরি হয়েছে, তো আস্তে আস্তে লেভেল উপরের দিকে তৈরি হলে এইভাবে কিছু পাওয়া যাচ্ছে না, তার মানে এইখানে এসে একটা নতুন লেভেল ক্রিয়েট করছে, এই নতুন লেভেল একটা ক্রিয়েট করলো, পরের দিকে দেখা যাচ্ছে প্রাইস কারেকশন হতে হতে এই লেভেলটাকে সাপোর্ট করছে, তাহলে এখানে একটা সাপোর্টিং লেভেল, এখানে একটা সাপোর্টিং লেভেল, এখানে একটা সাপোর্টিং লেভেল এবং আবার একটা সাপোর্টিং লেভেল, এই করতে করতে দেখা যাচ্ছে যে হায়ার লো, এই যে লো পয়েন্টগুলো, এই লো পয়েন্টগুলো আস্তে আস্তে কিন্তু ওপরের দিকে উঠছে, মানে আবার আপ ট্রেন্ড শুরু হচ্ছে, এবং যখন ব্রেকআউট যাচ্ছে তখন কিন্তু দেখা যাচ্ছে প্রাইস একটা চ্যানেলের মধ্যে দিয়েই কিন্তু যাচ্ছে, এবং চ্যানেলের মধ্যে দিয়ে গেলেও এখানে কিন্তু ওপরে আলাদা একটা রেজিস্ট্যান্স লেভেল বানিয়ে নিয়েছে, আর নিচের দিকে একটা এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল বানিয়ে নিয়েছে, আর নিচের দিকে একটা আলাদা করে সাপোর্ট লেভেল বানিয়ে নিয়েছে। এইভাবে চ্যানেলের ভেতর দিয়ে এটা যাচ্ছে, মানে একদম পুরো নেচারটা এখন সাইক্লিক্যাল নেচার হয়ে গেছে। তো এখন যেটুকু মোটামুটি বলা যেতে পারে আমাদের যা আন্দাজ প্রাইস অ্যাকশন অনুযায়ী, সেটা হচ্ছে প্রাইস এই জায়গাতে আসবে এবং এই জায়গার থেকে আবার ঘুরে এসে এই জায়গাতে যাবে। এখন এই যেতে গিয়ে দেখা যাচ্ছে যে আইদার এটা ওপরের দিকে ছাড়িয়ে উঠে যেতেও পারে, আবার নিচের দিকে নেমে আসতেও পারে, আবার এখান থেকেও প্রাইসটা ঘুরে যেতে পারে। তো ঘটনা কি হবে সেটার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে, এবং গ্লোবাল মার্কেটে এদের যে মানে কীরকম ধরনের ট্রেডিং হচ্ছে গ্লোবাল মার্কেটে, কীরকম ডিমান্ড আছে আইটি সেক্টরের, সেটাকে আমাদেরকে স্টাডি করতে হবে, এবং এখানে আইটি ইন্ডাস্ট্রির এখন কি ধরনের হালচাল রয়েছে সেটাকে আমাদেরকে স্টাডি করতে হবে, এবং সেই সবকে দেখে মার্কেট সাইকোলজি বুঝে অপারেটরদেরকে বুঝে আমাদেরকে কিন্তু ডিসিশন নিতে হবে যে এক্সাক্ট ট্রেডিং এন্ট্রি আমরা কখন পেতে পারি এবং কিভাবে আমরা এগিয়ে যাব। আর যদি মনে করা হয় যে না, এখানে লং টার্মের জন্য আমরা এটাকে ব্যবহার করছি, তো সেক্ষেত্রে তো কোনো ড্রয়িংসই রাখবার দরকার নেই, ডে চার্ট তো নয়, আমরা এখানে একদম উইকলি চার্টে যাব, এবং এটাকে যদি আমরা রিসেট করে নিই, রিসেট করে নেবার পরে সব থেকে বেটার হলো যে এই জায়গাতে দেখা যাচ্ছে তার স্টাডি আলাদা, সেখানে দেখা যাচ্ছে এই একটা জোন, এই জোনেতে এখানে ব্রেকআউট দিয়েছে, এই ব্রেকআউটের পর এটা কনফার্মেশন দিয়েছে, কনফার্মেশনের পর এই জায়গাতে এন্ট্রি নিয়ে নেওয়া যেতে পারে, এবং এন্ট্রি নিয়ে নিলে যদি আমরা এই জায়গাতে একটা লং এন্ট্রি নিয়েই নিই তাহলে দেখা যাচ্ছে এর যে এরকম একটা জায়গাতে, তো আমাদের যেটা হওয়া উচিত এই জায়গায় স্টপ লস হবে, তারপর এই জায়গায় টার্গেট আনলিমিটেড লং টার্ম এন্ট্রির জন্য এবার চলতে থাকবে। স্টপ লস কিন্তু যখন প্রাইস ওপরের দিকে উঠতে উঠতে যাবে, স্টপ লস কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে বাড়তে বাড়তে যাবে। তো যদি দেখা যায়, তো তাহলে দেখা গেছে যে কারেকশন যতটা হয় প্রাইস কিন্তু ওপরের দিকেই গেছে। তো এই তত্ত্বের ভিত্তিটা কি? ভিত্তিটা হচ্ছে যে ইনফ্লেশন হচ্ছে
এবং জিনিসের দাম তো বাড়ছেই, আর টাকার মূল্য হ্রাস পাচ্ছে। যদি আমরা মান্থলি চার্টেতে দেখি, মান্থলি চার্টেতে গিয়ে দেখলেই দেখা যাবে যে প্রাইস কিন্তু মাঝে মাঝে আপস অ্যান্ড ডাউনস করলেও এটা কিন্তু এই রকম একটা অ্যাঙ্গেলেতে, এই অ্যাঙ্গেলেতে কিন্তু একটা কনসিস্টেন্সি মেনেই কিন্তু প্রাইস ওপরের দিকে যাচ্ছে। মানে এক্স্যাক্ট কিন্তু উইপ্রোর যে মান্থলি চার্টে ব্রেকআউট, সেই ব্রেকআউটটা কিন্তু দেখিয়েছে এই জায়গাতে, এরকম একটা লেভেলেতে গিয়ে, এখানে নয় এইটাতে আছে, এই জায়গাতে গিয়ে ব্রেকআউট দেখিয়েছে। এবং এই ব্রেকআউটের পর এই যে মার্কেট সেন্টিমেন্ট, এইটাকেই এখন সাপোর্ট করা হচ্ছে। এইটাতে তো ব্যাপার ছিল কি, এটা কত, এটা 20, এটা আফটার কোভিড এফেক্ট ওপরের দিকে উঠে গেছিলো, প্রাইস কারেকশান হতে হতে নিচের দিকে আসছে, এবং নিচের দিকে আসার পর এইটাই সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে এখনো পর্যন্ত। এবং প্রাইস কিন্তু আস্তে আস্তে আপ ট্রেন্ডিং হবে, এবং আমাদের ইমিডিয়েট টার্গেট কিন্তু সেই আগের লেভেলেই যাবে, যে লেভেলটা মানে অনেক দিন ধরেই মানে আন্দাজ করা, এক্সপেক্ট করা গেছে, কিন্তু এখনো পর্যন্ত ছোঁয়া যায়নি। তো এই লেভেল পর্যন্ত কিন্তু যাবে প্রাইস, ঠিক আছে? তো সেই সময় পর্যন্ত ওয়েট করতে হবে, এটা লং টার্মের ব্যাপার। তো লং টার্মে যারা এই জায়গাতে এন্ট্রি নিয়েছে তারা একদম খুবই লাকি। প্রাইস কারেকশান হবে, উপরের দিকে যাবে, এটাই স্বাভাবিক। এবং প্রাইস যেতে যেতে আপাতত তাদের এখন টার্গেট 760 টাকা, যে কোনো সময় কিন্তু 760 অ্যাচিভ করে যাবে। এবং এরপর যখন ঘুরবে, আশা করা যাচ্ছে যে একটু লং টার্মে কারেকশান হয়ে প্রাইস যাচ্ছে, তো এটা তো উপরের দিকে সলিড গিয়েছিলো এবং নিচের দিকে নেমে চলে আসছিল, জাস্ট একটা রকেটের মতো উপরে উঠেছে নিচে নেমেছে, কিন্তু আস্তে আস্তে এখন ধনুকের মতো বেঁকে উপরের দিকে যাচ্ছে। তো যেহেতু এটা নিচের লেভেলকে সাপোর্ট করতে করতে যাচ্ছে, সুতরাং একটু টাইম লাগবে ঠিকই, কিন্তু প্রাইস আগামী দিনে 760 ছাড়িয়ে উপরের দিকে যাবে, এটা লং টার্ম অ্যানালিসিসের ভেতরে পড়ে। তো ঠিক আছে, এই পর্যন্ত ভিডিওটা তো হলো, কিন্তু এখানে যেটা অ্যাকচুয়ালি বলার কথা সেটা হচ্ছে উইপ্রো স্টক নিয়ে আলোচনা করলাম, ডিকসন টেকনোলজি নিয়ে আলোচনা করার কথা রিকোয়েস্ট এসছে। আমি ডিকসন টেকনোলজি নিয়ে আলোচনা করতে গেলে একটু ফান্ডামেন্টাল লেভেল নিয়ে আলোচনা করেই কিন্তু গ্রাফটা নিয়ে আলোচনা করবো, এটা তো পুরো টেকনিক্যালের ওপরে বললাম। কিন্তু এখানে যে আলোচনাটা হলো সেটা হচ্ছে মার্কেট সাইকোলজি, মার্কেট সেন্টিমেন্ট, ট্রেডার সাইকোলজি এবং অপারেটর সেন্টিমেন্ট, অপারেটর সাইকোলজি, এইগুলো নিয়েই মানে সামান্য ছোঁয়া দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, উদাহরণ সাপেক্ষে চার্ট দেখিয়ে। লং টার্মেও, মিড টার্মে, লং টার্মে এবং ডে টার্মে যারা ট্রেড করে তাদের জন্য অ্যানালিসিসটা করার চেষ্টা করলাম। কিন্তু এখানে আবার বলে রাখি যে উইপ্রো রেকমেন্ডেড স্টক নয়। উইপ্রোতে ইনভেস্ট করতে গেলে কিন্তু আপনার নিজের রিস্কে আপনার যে ফিনান্সিয়াল কনসালটেন্ট রয়েছে তার সঙ্গে মানে জাজমেন্ট করে তারপরে কিন্তু এন্ট্রি নেবেন, কারণ কোনো প্রকার লস হলে কিন্তু সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়া কোনোভাবেই দায়বদ্ধ থাকবে না।